খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত। রাজনীতিতে ফেরার অপেক্ষায় দলের নেতাকর্মী সহ আপামর জনতা। হাসপাতালের নিরাপত্তা জোরদার। দেশজুড়ে মাধ্যমিক শিক্ষকদের কর্মবিরতির দ্বিতীয় দিনে ব্যাহত বার্ষিক পরীক্ষা। দাবি না মানা পর্যন্ত চালিয়ে যাওয়ার ঘোষণা। উদ্বিগ্ন অভিভাবকরা। ট্রাভেল এজেন্সি নীতিমালা অধ্যাদেশ নিয়ে ক্ষোভ। কার্যকর হলে নতুন সিন্ডিকেট গড়ে ওঠার শঙ্কা। বাড়বে টিকিটের দাম, দাবি ব্যবসায়ীদের। পার্বত্য চুক্তির ২৮ বছরেও ফেরেনি কাঙ্ক্ষিত শান্তি। ভূমি সমস্যা আর আলাদা ভোটার তালিকা না হওয়ায় মূল অন্তরায়, দাবি বাসিন্দাদের। এবং আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় টি-20তে মাঠে নামবে বাংলাদেশ। জয় দিয়ে বছর শেষ করতে চায় টাইগাররা। স্বাগত। এখন বাণিজ্যে পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছি লাইবা জান্নাত। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। সুস্থ হয়ে তার ফিরে আসার অপেক্ষায় দেশের আপামর জনতা। খালেদা জিয়ার শারীরিক অবস্থার সবশেষ খবর জানাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে যুক্ত হয়েছেন জাওয়াদ মাহমুদ। জাওয়াদ, সকাল থেকেই আপনি এভারকেয়ার হাসপাতালের সামনেই ছিলেন। বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থার নতুন কোনো তথ্য রয়েছে কিনা আপনার কাছে একটু জানাবেন। লাইবা, সকাল থেকেই জানানোর চেষ্টা করছিলাম বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, যিনি ঠিক আমার পাশেই এভারকেয়ার হাসপাতাল, রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায়, এখানে তিনি ভর্তি আছেন। এবং সবশেষ তথ্যটির কথা আপনি বলছেন যে গতকালকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি জানিয়েছেন যে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল আছে। এর আগে যে ঘটনাটি ঘটেছে, গতকাল বিকেল নাগাদ বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান তিনি বেগম খালেদা জিয়াকে দেখতে এসেছিলেন। তিনি দেখতে আসার পর থেকে আমি এখন যেখানে দাঁড়িয়ে কথা বলছি, এখানে এসে গণমাধ্যমে তিনি বলছিলেন যে বেগম খালেদা জিয়ার অবস্থা খুবই ক্রিটিক্যাল, তিনি তার অবস্থা সংকটাপন্ন। এটি বলার পরে মূলত এবং তিনি ভেন্টিলেশন সাপোর্টে আছেন, এটি বলার পরে মূলত এক ধরনের নেতাকর্মীদের মধ্যে সংকট আরও বেশি দেখা যায় এবং এটি নিয়ে গণমাধ্যমে নানান ধরনের খবর হতে থাকে। এবং এরপরে বিএনপির পক্ষ থেকে জানানো হয় শুধুমাত্র বেগম খালেদা জিয়ার চিকিৎসা সংক্রান্ত সকল ধরনের তথ্য তার ব্যক্তিগত চিকিৎসক এজেডএম জাহিদ হোসেন তিনি দিবেন এবং দলের পক্ষ থেকে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী তিনি দিবেন। এবং এর পরে যেটি কিছুক্ষণ আগে আমি শুরু করলাম যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি কোনো ধরনের তথ্য দিয়ে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন। যাচাই বাছাই ছাড়া কোনো ধরনের তথ্য প্রচার না করার জন্য তিনি আহ্বান জানিয়েছেন এবং তিনি বলেছেন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল আছেন। এই যখন অবস্থা এবং গতকালকে বিকেল নাগাদ কিন্তু চীন থেকে 5 সদস্যের একটি চিকিৎসক দল এই এভারকেয়ারে এসেছেন। বেগম খালেদা যেহেতু হৃদযন্ত্র এবং ফুসফুস সংক্রমণের সমস্যায় ভুগছেন, শুধুমাত্র যে এভারকেয়ারের যে চিকিৎসক দল তার শুরু থেকে চিকিৎসক ছিল তারাই নয়, তিনি যে চলতি বছর লন্ডন ক্লিনিকে গিয়েছিলেন এবং জন হপকিন্স মেডিকেল কলেজের চিকিৎসক দল রয়েছে। এবং এই যেটি বললাম যে গতকালকেই চীন থেকে 5 জন চিকিৎসক দল এসেছে, তাদের সমন্বয়ে কিন্তু যে চিকিৎসক বোর্ড গঠন করা হয়েছে তারা নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন, তার সকল ধরনের শারীরিক যে পরীক্ষা নিরীক্ষা সেগুলো বারংবার করছেন এবং তারা প্রত্যাশা করছেন যে বেগম খালেদা জিয়া তিনি সুস্থ হয়ে উঠবেন। এবং তার যে ব্যক্তিগত চিকিৎসক ডক্টর এজেডএম জাহিদ হোসেন তিনি সর্বশেষ যেটি বলেছিলেন যে বেগম খালেদা জিয়াকে যে চিকিৎসা দেওয়া হচ্ছে তিনি সেটি নিতে পারছেন। এবং দলের পক্ষ থেকে, পরিবারের পক্ষ থেকে এটিও জানানো হয়েছে যে বেগম খালেদা জিয়ার অবস্থা যদি কিছুটা উন্নতি হয় তাহলে তাকে আবার পুনরায় লন্ডন নিয়ে যাওয়ার কথা ভাবছে দল ও তাদের পরিবার এবং সেই লক্ষ্যে সকল ধরনের প্রস্তুতিও কিন্তু ইতিমধ্যে নেওয়া হয়েছে, সেটিও জানানো হয়েছে। আপাতত যেটি সবশেষ বলতে চাই যে গতকাল মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেটি বলেছেন যে তার অবস্থা স্থিতিশীল আছে, এখন পর্যন্ত এটুকুই জানা যাচ্ছে এবং কোনো কিছু পরবর্তী যে জানতে পারলে তার ব্যক্তিগত চিকিৎসক বা দল থেকে জানানো হলে সেটি আবার পুনরায় জানাতে পারবো। এই ছিল এভারকেয়ারের সামনে থেকে বেগম খালেদা জিয়ার চিকিৎসার সব শেষ। লাইবা, জাওয়াদ মাহমুদ যুক্ত ছিলেন আমাদের সঙ্গে এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে। সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের কর্মবিরতিতে বার্ষিক পরীক্ষা নিয়ে উদ্বিগ্ন শিক্ষার্থী এবং অভিভাবকরা। জেলা প্রশাসন থেকে পরীক্ষা কার্যক্রম স্বাভাবিক করতে প্রধান শিক্ষকদের কড়া নির্দেশ দেওয়া হয়েছে। এই নিয়ে আরও জানাতে ময়মনসিংহের জিলা স্কুল থেকে যুক্ত হচ্ছেন ইমতিয়াজ আহমেদ এবং একই সাথে বরিশাল থেকে যুক্ত হচ্ছেন ফিরদাউস সোহাগ। শুরুতেই ইমতিয়াজের কাছে যাব। ইমতিয়াজ, জানাবেন আমাদের দাবির বিষয়ে শিক্ষকরা কি বলছেন, কতদিন থাকতে পারে তাদের কর্মবিরতি?
লাইবা ময়মনসিংহের যে কয়েকটি সুপ্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে তার মধ্যে ময়মনসিংহ জিলা স্কুল একটি, এবং তারা বরাবরই রেজাল্টের দিকে সবসময় শীর্ষে অবস্থান করে। এবং এই সময়টিতে যেখানে শিক্ষার্থীদের কলকাকলিতে মুখর থাকার কথা, বিশেষ করে বার্ষিক পরীক্ষা চলছিল, ঠিক এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই বিদ্যাপীঠটিতে মূলত 1800 শিক্ষার্থী রয়েছে। সেখানে একেবারে শুনশান নীরবতা। শিক্ষকরা তারা কর্মবিরতি পালন করছেন। তাদের যে কেন্দ্র ঘোষিত 3 দিনের কর্মবিরতি রয়েছে সে তার দ্বিতীয় দিন চলছে, এবং এই দ্বিতীয় দিনে দেখা গেছে যে কোনো পরীক্ষায় কিন্তু গতকালকেও কোনো পরীক্ষা হয়নি এবং আজকেও কিন্তু কোনো পরীক্ষা হয়নি। এবং তাদের যে মূলত যে মোটা দাগে যে 4টি দাবি, সেই 4টি দাবি তারা করে যাচ্ছেন, যেখানে সহকারী শিক্ষক যে পদটি রয়েছে নবম গ্রেডের বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে ভুক্ত করে দ্রুত সময়ের মধ্যে মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরে গ্যাজেট প্রকাশ করতে হবে। বিদ্যালয় ও পরিদর্শন শাখার শূন্য পদে নিয়োগ, পদোন্নতি ও পদায়নের ব্যবস্থা করা। সুপ্রিম কোর্টের যে রায়ের আলোকে বকেয়া টাইম স্কেল ও সিলেকশন গ্রেডের যে মঞ্জুরি আদেশ 3 কর্মদিবসের মধ্যে প্রদান করার দাবি জানাচ্ছেন তারা। সেই সাথে 2015 সালের পূর্বের মতো সহকারী শিক্ষকদের ও 3 বা 2টি ইনক্রিমেন্ট সহ অগ্রিম বর্ধিত বেতন সুবিধা বহাল করে গ্যাজেট প্রকাশ কিন্তু তারা দাবি জানিয়েছেন। এবং আমরা আজকে দেখতে পাচ্ছি সকালে অনেক শিক্ষার্থী কিন্তু এসেছিলেন পরীক্ষা দেওয়ার জন্য, তারা ঘুরে গেছেন। অনেক অভিভাবকও উদ্বিগ্ন রয়েছেন। এবং অভিভাবকরা যেটা বলছেন যে হঠাৎ করে যেহেতু একটি শিক্ষার্থী সারা বছরের একটা পড়াশোনার প্রিপারেশন থাকে, যখন তারা 4টা-5টা পরীক্ষা দিয়েছে এবং হঠাৎ করে এভাবে পরীক্ষা বন্ধ হয়ে যাওয়া এবং শিক্ষকদের এই কর্মবিরতি, তারা বেশ উদ্বিগ্ন রয়েছে। শিক্ষার্থীদের মানসিকভাবেও তারা একটা ট্রমার মধ্যে রয়েছে। অনেক শিক্ষার্থী একটা প্রিপারেশন থাকে যে তারা পরীক্ষা শেষে একটু অবকাশে যাবে বা ছুটিতে থাকবে, সেই জায়গাটি অনিশ্চিত হয়ে পড়েছে। এবং শিক্ষকদের সঙ্গে আমরা কথা বলেছিলাম, তারা বলছেন যে যেহেতু কেন্দ্রের 3 দিনের একটি কর্মসূচি তাদের রয়েছে, সুতরাং তারা আর আজকের দিন কর্মসূচি পালন করার পরে বা কালকেও তাদের কর্মসূচি রয়েছে, এবং আগামীকাল তারা কেন্দ্রের যে সিদ্ধান্ত হবে, কেন্দ্র যদি তাদেরকে আরও কর্মসূচি চালিয়ে যেতে বলে তারা কর্মসূচি চালিয়ে যাবে, এবং যদি কর্মসূচি প্রত্যাহার করতে বলেন তারা কালকে প্রত্যাহার করবে। এবং সব মিলে তারা মোটা দাগে যেটা বলছেন, তারা ক্লাসে ফিরতে চান এবং শিক্ষার্থীদের যে ক্ষতিটি হয়েছে তারা শুক্র শনিবার পরীক্ষা নিয়ে সেগুলো আসলে পুষিয়ে দিতে চান। এবং সর্বোপরি যে শিক্ষার্থী থেকে শুরু করে অভিভাবকরা বলছেন যে তার দ্রুত সময়ের মধ্যে একটি সমাধান হোক এবং শিক্ষার্থীরা যেন পরীক্ষায় ফিরে যেতে পারে। সব মিলিয়ে ময়মনসিংহে বলতে গেলে মাধ্যমিক যে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে সেখানে একটা অচল অবস্থা কিন্তু এই মুহূর্তে বিরাজ করছে। সব মিলিয়ে এই ছিল লাইভে আমার কাছে সবশেষ। ইমতিয়াজ, আপনাকে ধন্যবাদ। এবারে আমরা একটু বরিশালে যেতে চাই সোহাগের কাছে। সোহাগ, ইমতিয়াজ যেমন ময়মনসিংহের খবর জানাচ্ছিলেন, বরিশালে শিক্ষার্থীদের সঙ্গে এই শিক্ষকদের কর্মবিরতি নিয়ে কোনো কথা হয়েছে কিনা, আর অভিভাবকদের সঙ্গে নিশ্চয়ই আপনার কথা হয়েছে, কি বলছেন তারা? আপনাকে ধন্যবাদ। আমি রয়েছি বরিশাল জিলা স্কুলে। এখানে এসে যেটি আমরা দেখতে পেয়েছি যে সকাল 9:30টায় পরীক্ষার নির্ধারিত টাইম ছিল। শিক্ষার্থীরা এসেছে, অভিভাবকরা তাদেরকে নিয়ে এসেছে, কিন্তু পরীক্ষা এখন পর্যন্ত শুরু হয়নি। আমরা কথা বলেছিলাম এখানকার প্রধান শিক্ষকের সাথে। তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে তারা আসলে তিনি চেষ্টা করেছেন পরীক্ষা নেওয়ার জন্য, কিন্তু যারা সহকারী শিক্ষক রয়েছেন তারা তাদের ভাষায় যে তারা পরীক্ষা নিতে রাজি নন। এরপরে আমরা কথা বলেছিলাম, এখানে এসে দেখেছি জেলা প্রশাসনের একজন কর্মকর্তাকে। জেলা প্রশাসনের কর্মকর্তা আমাদেরকে জানিয়েছেন যে তারা এসেছিলেন এখানকার বিষয়টি কি সেটি জানার জন্য এবং পরীক্ষা যাতে হতে পারে সেই চেষ্টা করার জন্য। কিন্তু তিনি আমরা দেখেছি যে একেবারে ব্যর্থ হয়ে, এক কথায় বলা যায় যে তিনি ফিরে গেছেন। তিনি আমাকে যেটা জানিয়েছেন যে আসলে পরীক্ষা শুরুর জন্য তিনি চেষ্টা করেছিলেন, কিন্তু এখানকার কয়েকজন শিক্ষার্থী, জেলা প্রশাসনের ওই কর্মকর্তা আমাদেরকে জানিয়েছেন যে কয়েকজন শিক্ষার্থী ক্লাস 9 অথবা 10-এর তারা দাবি করেছে যে পরীক্ষা যাতে না হতে পারে, সেই জন্য তারা শিক্ষকদের আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করেছে এবং এই কারণে পরীক্ষাটি হতে পারেনি। এবং আমরা এখানকার বিভিন্ন শিক্ষার্থীদের সাথে কথা বলেছি, তারা যেটি আমাদেরকে বলেছে যে যারা এখানে সাধারণ শিক্ষার্থীরা আসলে পরীক্ষা দিতে চাইছে, কিন্তু যারা সিনিয়র শিক্ষার্থী অর্থাৎ ক্লাস নবম এবং দশম শ্রেণীর যে শিক্ষার্থীরা রয়েছে তাদের মধ্যে কয়েকজন পরীক্ষা যেন না হতে পারে, এই জন্য তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে। এক কথায় বলা যায় যে শিক্ষার্থীদের মধ্যে কয়েকজনের বিরোধিতার কারণে আজকে পরীক্ষা হতে পারেনি এবং এর জন্য শিক্ষকদেরকে দায়ী করেছেন কিন্তু অভিভাবকরা আমাদেরকে বলছেন যে যারা শিক্ষক রয়েছেন তারা কিন্তু চাইছেন এই জিনিসটি যে পরীক্ষা যাতে না হতে পারে। তারা মুখে যাই বলুক, আসলে তাদের আন্দোলনের জায়গায় ঠিক রয়েছেন। অর্থাৎ অভিভাবকরা বলছেন যে আন্দোলন নিয়ে তাদের কোনো কথা নেই, তারা চাচ্ছেন শিক্ষার্থীদের যাতে পরীক্ষা হয়। এই আন্দোলনটি পরীক্ষার হতে পারে এমনটা দাবি করেছেন
করছেন এখানকার অভিভাবকরা। আসলে কি হবে এখন পর্যন্ত বলা যাচ্ছে না। এতটুকু ছিল বরিশালের জিলা স্কুল থেকে শিক্ষার্থীদের শিক্ষকদের আন্দোলন এবং শিক্ষার্থীদের পরীক্ষা না নেয়ার সবশেষ খবর। সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের কর্মবিরতি চলছে, আর সে বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। সম্প্রতি বেসামরিক বিমান ও ট্রাভেল এজেন্সি নীতিমালা সংশোধন অধ্যাদেশ চূড়ান্ত খসড়া অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকার। কোনো রকম আলোচনা ছাড়া উপদেষ্টা পরিষদের বৈঠকে সিদ্ধান্ত নেয় ক্ষুব্ধ ও সংশোধিত ধারার বেশ কয়েকটি বিষয় বিরোধিতা করছে নিবন্ধিত ট্রাভেল এজেন্সিগুলো। সদ্য বিলুপ্ত হওয়া সংগঠন আটাব বলছে, নতুন সংশোধিত অধ্যাদেশ কার্যকর হলে বিপাকে পড়বে যাত্রীরাই। তানজিলা খান মিমের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। উৎসব কিংবা লম্বা ছুটি বা পর্যটন মৌসুমে বিমানের টিকিটের সর্বোচ্চ চাহিদা থাকে। অভিযোগ আছে এই সুযোগে টিকিট মজুত করে পরবর্তীতে 2-3 গুণ বাড়িয়ে সেই টিকিট বিক্রি করার। আবার এয়ার টিকিট গ্রাহকের কোটি কোটি টাকা নিয়ে লাপাত্তা হয়েছে বেশ কয়েকটি ট্রাভেল এজেন্সি। আকাশপথে যাত্রী হয়রানি বন্ধে সম্প্রতি বেসামরিক বিমান ও ট্রাভেল এজেন্সি নীতিমালা সংশোধন অধ্যাদেশ চূড়ান্ত খসড়া অনুমোদন করেছে অন্তর্বর্তী সরকার। সংশোধিত অধ্যাদেশে বলা হয়, অফলাইন ট্রাভেল এজেন্সির ক্ষেত্রে কোনো তফসিলি ব্যাংকে 10 লাখ টাকা এবং অনলাইন ট্রাভেল এজেন্সির ক্ষেত্রে 1 কোটি টাকা তফসিলি ব্যাংকে জামানত রাখতে হবে। এছাড়াও 2013 এর 61 নং আইনের ধারা 9 এর সংশোধনীতে বলা হয়েছে, টিকিটিংয়ের উদ্দেশ্য দেশীয় ও বিদেশি অ্যাপ্লিকেশন সিস্টেম ও পোর্টাল অবৈধভাবে ব্যবহার করলে, অন্য ট্রাভেল এজেন্সির কাছে টিকিট ক্রয় বিক্রয় করলে এবং মজুতদারি, কালোবাজারি সহ কৃত্রিম সংকট সৃষ্টি করে টিকিটের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি করলে 3 বছরের কারাদণ্ড অথবা 50 লাখ টাকা অর্থদণ্ড করা হবে। কিন্তু সরকারের এই অধ্যাদেশে হয়রানি না বন্ধ হয়ে উল্টো এখাতে বিশৃঙ্খলার আশঙ্কা করছে সংশ্লিষ্টরা। সদ্য বিলুপ্ত ট্রাভেল এজেন্টদের সংগঠন আটাবের সাবেক উপসচিব মনে করছে, নতুন অধ্যাদেশ দেশে থাকা 5000 নিবন্ধিত ট্রাভেল এজেন্সির সঙ্গে সাংঘর্ষিক। অন্য এজেন্সির কাছ থেকে টিকিট কেনাবেচা নিষিদ্ধ করলে বাজারে টিকিটের এক ধরনের কৃত্রিম সংকট দেখা দেবে। টিকিটের দামও 2 থেকে 3 গুণ বেড়ে যাবে। মাস পিপলগুলো যদি আপনি যারা 200-300 এজেন্সি আছে বা 400 এজেন্সি আছে আইটা হোল্ডার, যারা সরাসরি স্টক নিয়ে টিকিট ব্যবসা করে, তাদের কাছে সরাসরি যাইতে হবে। 500,000 ডিস্ট্রিবিউশন চ্যানেল আপনি বন্ধ করে দিয়ে 300-400 ডিস্ট্রিবিউশন চ্যানেলে চলে যাচ্ছেন। এই মাস পিপলকে কি এগুলা কন্ট্রোল করতে পারবে? সেক্ষেত্রে টিকিটের দাম কোথায় গিয়ে দাঁড়াবে? বরঞ্চ পারবে না, এটা 2 গুণ 3 গুণ হবে। প্রবাসী বাংলাদেশিরা যে বাড়তি মূল্যে টিকিট ক্রয় করে থাকে তা বন্ধ করার উদ্দেশ্যে এই সংশোধিত অধ্যাদেশ পুরোপুরি অযৌক্তিক বলে মনে করেন এজেন্সি মালিকরা। এছাড়াও চাহিদা অনুযায়ী আসন ঘাটতি পূরণ না করে এই সিদ্ধান্ত কার্যকর করাও চ্যালেঞ্জ। B2B এই ধারাটা যদি আমাদের নন আইটা অ্যাপ্রুভ এজেন্সিরা যদি বাদ পড়ে যায়, আমি মনে করি না এটার সাথে প্রবাসী শ্রমিকদের কোনো স্বার্থ সম্পর্কিত বিষয় আছে। 6 লক্ষ আসন ঘাটতি আছে। এই ঘাটতিটা যদি আমরা মেটাতে পারি, মজুতদারিও হবে না, আবার অতিরিক্ত টিকিটের যে উচ্চ মূল্য এটাও হবে না। এই সংশোধন কার্যকর হলে পুরনো সিন্ডিকেট ভাঙার বদলে এয়ারলাইন্সগুলোর সঙ্গে নতুন সিন্ডিকেট গড়ে ওঠার শঙ্কা জানিয়েছে কেউ কেউ। 500 এজেন্সির আয়টাওয়ালা, এই 500 থেকে আবার 50 জনের হয়তো সব এয়ারলাইন্সের ক্যাপিং আছে, বাকিদের এয়ারলাইন্সের ক্যাপিংগুলো নাই। তো এরই প্রেক্ষাপটে আমরা মনে করি এই সিন্ডিকেটটা বরং কমবে না, আমি মনে করি এই সিন্ডিকেটটা বরঞ্চ বাড়বে। আজকে দৃশ্য তো দেখা যাবে যে চাক্ষুষভাবে দেখা যাচ্ছে যে সিন্ডিকেটটা অনেক বেশি ভেঙে যাচ্ছে, কাস্টমারের বেনিফিট হচ্ছে, কিন্তু সুদূর প্রসারী এরা সিন্ডিকেট করে আরও টিকিটের দাম বৃদ্ধি করে দেওয়ার সম্ভাবনাটা আমরা অনেক বেশি মনে করি। 13 নভেম্বর উপদেষ্টা পরিষদের বৈঠকে এর সিদ্ধান্তের পর থেকে মানববন্ধন কর্মসূচি সহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে নিবন্ধিত ট্রাভেল এজেন্সিগুলো। তানজিলা খান মিম, এখন, ঢাকা। সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ দেশের বিচার বিভাগের ইতিহাসে এক সোনালী সংযোজন ও মাইলফলক হিসেবে দেখছেন আইনজীবীরা। এর মাধ্যমে বিচার বিভাগের ক্ষমতায়ন করা হয়েছে। এই অধ্যাদেশের ফলে সুপ্রিম কোর্ট ও আইন মন্ত্রণালয়ের মধ্যকার দ্বৈত শাসনের অবসান ঘটবে বলে আশা করছেন তারা। বিস্তারিত জানাচ্ছেন ইমদাদুল আজাদ।
দেশের বিরোধী রাজনৈতিক দলগুলোর বরাবরই অভিযোগ ছিল বিচার বিভাগ সরকারের ইচ্ছা অনুযায়ী পরিচালিত হয়। 1995 সালে বিচার বিভাগকে নির্বাহী বিভাগের প্রভাব থেকে মুক্ত করার দাবিতে সে সময়ে বিসিএস বিচার অ্যাসোসিয়েশনের মহাসচিব মাজদার হোসেন ও তার সহকর্মীরা একটি মামলা করেন। 1999 সালে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠার চূড়ান্ত রায় দেয়। সেই রায়ের 26 বছর পর স্বাধীন বিচার বিভাগের স্বপ্ন অবশেষে পূরণ হলো। বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করতে রোববার অন্তর্বর্তী সরকার সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ জারি করে। অধ্যাদেশ অনুযায়ী একটি সম্পূর্ণ পৃথক সচিবালয় এখন থেকে বিচার বিভাগের প্রশাসনিক কেন্দ্র হিসেবে কাজ করবে। এই সচিবালয়ের সার্বিক নিয়ন্ত্রণ থাকবে প্রধান বিচারপতির হাতে। এই অধ্যাদেশ কার্যকর হওয়ার পর নিম্ন আদালতের বিচারকদের বদলি, পদোন্নতি ও নিয়োগের সবকিছুই পরিচালিত হবে সুপ্রিম কোর্ট সচিবালয়ের মাধ্যমে। এই অধ্যাদেশ জারি হওয়াকে বিচার বিভাগের জন্য মাইল ফলক বলে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবীরা। তারা বলছেন, ঐতিহাসিক এই অধ্যাদেশ জারির ফলে নিম্ন আদালত প্রশাসনিক কর্তৃত্ব থেকে মুক্তি পেয়েছে। এই অধ্যাদেশের মাধ্যমে সুফল ভোগ করবে যারা বিচার কার্যে জড়িত, তারা নিজেদেরকে স্বাধীন ভাবতে শুরু করবে এবং তাদেরকে আর হয়রানিমূলক শাস্তি মুখোমুখি হতে হবে না। রাজনৈতিক কোনো হাই আপসের টেলিফোনে তারা তটস্থ থাকবে না। প্রকৃতপক্ষে জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটাতে চান, তাহলে এই বিচার প্রশাসনের সঙ্গে জড়িত বিচারক, আইনজীবী, কর্মকর্তা, কর্মচারী এবং সচিবালয়ের সমস্ত ব্যক্তি এবং সরকার তাদের প্রত্যেককে অত্যন্ত খোলা মনে এটাকে স্বতন্ত্র স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে কাজ করতে দিবেন, এরকম একটা মানসিকতা থাকতে পারে। এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বলছেন, দেশের বিচার বিভাগের ইতিহাসে এটি সোনালী সংযোজন। তিনি প্রত্যাশা করেন, অতীতে বিচার বিভাগকে কলঙ্কিত করেছেন এরকম কোনো বিচারক আর বিচার বিভাগে আসবে না। এই পৃথক সচিবালয়ের প্রতিষ্ঠার মাধ্যমে সরকারের দিক থেকে বিচার ব্যবস্থাকে স্বাধীন করার ব্যাপারে যতটুকু করার ছিল সরকার সেটা করেছেন, কিন্তু এখন পুরো দায়িত্বটা চলে গেছে বিচার বিভাগের কর্মকর্তাদের কাছে। বিচার বিভাগের উপরে, মাননীয় বিচারকদের উপরে। স্বাধীনতা মানে যা ইচ্ছা তাই করা নয়, স্বাধীনতা হচ্ছে যা করা উচিত সেটা করার স্বাধীনতা থাকাটাই হচ্ছে স্বাধীনতা। অন্যদিকে বিচার বিভাগ পৃথককরণে মামলার বাদী ও সাবেক বিচারক মাজদার হোসেন বলছেন, এমন পদক্ষেপে সন্তুষ্ট তিনি। এই 54 বছরে এই সেপারেশন কেন হলো না? সংবিধানের এই আর্টিকেলটা কেন লোককে ভোলানোর জন্য না বাদকাবাত এটা রাখা হলো? সুদীজন, পলিটিক্যাল এবং অন্যান্য অর্গানের যারা আছেন বিজ্ঞজন, তারা কেন এটা নিয়ে ভাবলেন না? কেন একটা পেশাজীবী সংগঠনকে এগিয়ে আসতে হলো? তারপরও আমি এই সরকারকে প্রথমেই বলেছি, ধন্যবাদ দিচ্ছি যে আমাদের জুডিশিয়াল সেপারেশন হয়েছে, যদিও পরিপূর্ণ নয়। 24-এর অভ্যুত্থানের পর দেশের 25তম প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব নেন সৈয়দ রিফাত আহমেদ। দায়িত্ব নেয়ার পর বিচার বিভাগের সংস্কার ও উন্নয়নে রোডম্যাপ ঘোষণা করেছিলেন, যার মধ্যে পৃথক বিচার বিভাগীয় সচিবালয় গঠন করার কথা উল্লেখযোগ্য। ইমদাদুল আজাদ, এখন, ঢাকা। বাড়িতে বসেই 24 ঘন্টা করা যাবে পারিবারিক মামলা। সাক্ষী আইনজীবীদেরও আসতে হবে না বিচারকের সামনে। এমন নানা সুবিধা নিয়ে চট্টগ্রামে চালু হলো পারিবারিক আদালত। তবে ডিজিটাল এই কার্যক্রমকে জনপ্রিয় করতে হলে সচেতনতা বাড়ানোর পাশাপাশি প্রযুক্তিগত দক্ষতার বিকল্প নেই বলছেন আইনজীবীরা। কাজী মাহফুজের প্রতিবেদনে বিস্তারিত। বিবাহ বিচ্ছেদ, ভরণ পোষণ কিংবা মোহরানার টাকা আদায়ের মতো পারিবারিক মামলা আদালতে নিয়মিত ব্যাপার। মামলার পর চলে যায় বছরের পর বছর। পারিবারিক আদালতে এই চিরায়ত চিত্র পাল্টে গেছে চট্টগ্রাম আদালতে। মামলায় দীর্ঘসূত্রতা ও হয়রানি কমাতে ঢাকার পর এবার চট্টগ্রামে পারিবারিক আদালত চালু করেছে সরকার। পেপারলেস এই কার্যক্রমে শারীরিকভাবে বিচার প্রার্থীকে আর আদালতে আসতে হবে না। সাক্ষ্য প্রদান, সমনসহ সবকিছুই হবে ডিজিটালি। আইনজীবীরাও যে কোনো সুবিধাজনক স্থান থেকে কার্যক্রমে অংশ নিতে পারবেন। ঘরে বসে আমি ডেটের তারিখটা পাবো, আমার গেটের বর্তমান মামলার কোন অবস্থা, কোন পর্যায়ে আছে, ওই জিনিসটা আমি দেখতে পারবো, সঠিকভাবে সবকিছু বুঝতে পারবো। অনলাইনের মাধ্যমে সবকিছু জানতে পারবো। এখন আমরা উকিলের মাধ্যমে সবকিছু ভালোভাবে বুঝতে পারি না, ওনারা যেটা বোঝে আমরা সেটা বুঝি। এই ডিজিটাল আদালতে দ্রুত অনলাইনে মামলা করা, বাড়ি থেকে সেবা পাওয়া, ডিজিটাল নথি জমা, দিনরাত 24 ঘন্টা মামলা দাখিল এবং অনলাইন শিডিউলিং সহ যাবতীয় সুবিধা মিলছে। তবে বিষয়টি নতুন হওয়ায় আইনজীবী সহ বিচার প্রার্থীদের কাছে প্রক্রিয়াটি কিছুটা জটিলতা তৈরি করছে। মামলা করব, কোথায় যাব, কি করব, তারা কিন্তু এখন এই আদালতের মাধ্যমে অনলাইনে দেখতে পারবে যে আসলে কি অবস্থা। এমনকি আইনজীবী নির্বাচন থেকে শুরু করে ফাইলিং,
সাক্ষী সবকিছু কিন্তু তারা অনলাইনে দিতে পারে। সাধারণ মানুষ এ ব্যাপারে কিছুই জানে না। এটাকে যদি এগিয়ে নিতে হয় আধুনিক প্রযুক্তির মাধ্যমে, তাইলে প্রশিক্ষণের প্রয়োজন আছে। আসছে আমরা ওনাদেরকে বিভিন্ন প্রসেসগুলো শিখে দিতেছি, কীভাবে মামলা দাখিল করবে, আদালতে ফাইলিং করার জন্য যতটুকু সহযোগিতা করার দরকার করতেছি। জিনিসটা জনবান্ধব হবে, খরচ কমবে, আপনার খুব দ্রুত সিদ্ধান্তটা পাবে। প্রযুক্তি নির্ভর এই আইনি সেবাকে সহজ ও জনপ্রিয় করতে সচেতনতা বাড়ানোর তাগিদ আইনজীবী নেতাদের। বিচারপ্রার্থী জনগণ এবং অ্যাডভোকেট সাহেবরা সবাই সুফল পাবেন। শীঘ্রই আমাদের এই অডিটোরিয়ামে একটা কার্যক্রম শুরু করব। এই কম্পিউটারের উপর যারা আগ্রহী তারা এসে কাজ করে যাবে, আমাদের সাথে থাকবে, শিখবে, জানবে। আমরা সেটা এভাবে করব, বাইরের তত্ত্বাবধানেই হবে। বর্তমানে নগরীর সদরঘাট, কোতোয়ালি, চকবাজার ও কর্ণফুলী থানা এলাকার বাসিন্দারা পাচ্ছেন এই পারিবারিক আদালতের সেবা। কাজী মাহফুজ, এখন, চট্টগ্রাম। পার্বত্য চট্টগ্রাম চুক্তির 28 বছর আজ। চুক্তির হাত ধরে পিছিয়ে পড়া পার্বত্য অঞ্চলে হয়েছে বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ সহ সীমান্ত সড়ক। তবে অবৈধ অস্ত্র ও চাঁদাবাজির কারণে সংঘাতে কাঙ্ক্ষিত শান্তি ফেরেনি পাহাড়ে। গেল এক যুগে পাহাড়ে হত্যা হয়েছে 4 শতাধিক আর অপহরণের শিকার 5 শতাধিক মানুষ। ফলে চুক্তির পূর্ণ বাস্তবায়ন না হওয়াকে দুষছেন পাহাড়ের মানুষ। রাঙামাটি থেকে আরও জানাচ্ছেন জিয়াউর রহমান জুয়েল। 1997 সালের 2 ডিসেম্বর দীর্ঘ 2 যুগ ধরে চলা রক্তক্ষয়ী সশস্ত্র সংঘাত বন্ধ ও পাহাড়ে শান্তি ফেরাতে করা হয় পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি। চুক্তির হাত ধরে পিছিয়ে পড়া পার্বত্য অঞ্চলে নেওয়া হয়েছে ব্যাপক উন্নয়ন প্রকল্প। রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাঙ্গামাটি মেডিকেল কলেজ, সীমান্ত সড়ক ছাড়াও যোগাযোগ ব্যবস্থা ও অবকাঠামোগত উন্নয়ন হয়েছে, যাতে অর্থনৈতিকভাবেও এসেছে সমৃদ্ধি। শান্তি চুক্তির 28 বছরেও প্রকৃত শান্তি ফিরেনি পাহাড়ে। তথ্য বলছে 2014 সাল থেকে গেল 12 বছরে পাহাড়ে 4 শতাধিক হত্যার ঘটনা ঘটেছে আর অপহরণের শিকার 5 শতাধিক। মূলত 5টি আঞ্চলিক দলের রাজনৈতিক বিভক্তি, অবৈধ অস্ত্রের ব্যবহার ও চাঁদাবাজির কারণে সংঘাতে জড়িয়ে আছে পাহাড়। চুক্তির বাস্তবায়ন নিয়ে 2024 সাল পর্যন্ত গেল সরকারের তরফে 72টি ধারার মধ্যে 69টি বাস্তবায়িত হয়েছে বলা হলেও জনসংহতি সমিতি বলছে ভিন্ন কথা। সংগঠনটির দাবি, সাধারণ প্রশাসন, আইন শৃঙ্খলা, পুলিশ, ভূমি ব্যবস্থাপনা, বন এবং অভ্যন্তরীণ উদ্বাস্তু পুনর্বাসনে উদ্যোগ নেয়নি সরকার। আসলে বাস্তবায়নের তো দিন চলে গেছে, তারপরেও আমি দ্রুত বাস্তবায়ন চাই। এই যে এই পাহাড়ে যে সংঘাত, মারামারি, নানা ধরনের বিদ্বেষ, এগুলো আমি চাই না। চুক্তির পরে আমরা এখনো দেখি চাঁদাবাজি হচ্ছে, দেদারছে। এখনো দেখছি আমরা সেই সন্তুর বাহিনীর লোকজনই এখনো পার্বত্য চট্টগ্রামে গুম করছে, হত্যা করছে। এখনো তারা অস্ত্রের ঝনঝনানি জিয়ে রাখছে। ভূমি সমস্যার নিরসন ও আলাদা ভোটার তালিকা প্রণয়ন না হওয়াকে চুক্তি বাস্তবায়নের মূল অন্তরায় মনে করছেন পাহাড়ের মানুষ। ফলে চুক্তি বাস্তবায়নে সরকারের এগিয়ে আসার আহ্বান পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির দ্বিতীয় শীর্ষ নেতা উষাতন তালুকদারের। জেলা প্রশাসকও স্থায়ী সার্টিফিকেট দিচ্ছে, আবার রাজাও সার্টিফিকেট। এখানকার ভূমি ঐতিহ্যগতভাবে উনি দায়িত্বে আছেন, কিন্তু দেখা যাচ্ছে যে এটা মানে পূর্ণাঙ্গভাবে আমরা এটা কিভাবে পরিচালিত হবে এগুলো আমরা এখনো সরকারের পক্ষ থেকে বিভিন্ন যে প্রবিধানগুলো প্রণয়ন করার কথা এগুলো হয় নাই। বর্তমান অন্তর্বর্তী সরকার ও পরবর্তী নির্বাচিত সরকারের কাছে আমি উদার আহ্বান জানাইতেছি, যাতে ওনারা উদার মন নিয়ে এগিয়ে এসে পার্বত্য চুক্তি বাস্তবায়ন করতে এগিয়ে আসেন। পার্বত্য অঞ্চলকে দেশের সামগ্রিক উন্নয়নের সাথে এগিয়ে নিতে শান্তি প্রতিষ্ঠায় কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি পাহাড়ের মানুষের, যা এই অঞ্চলের সুষম উন্নয়ন, পর্যটন শিল্পের বিকাশ ও ব্যবসা বাণিজ্যের সম্প্রসারণ সহ স্থানীয় ও জাতীয় নিরাপত্তার সাথে অর্থনীতিকেও করবে সমৃদ্ধ। জিয়াউর রহমান জুয়েল, এখন রাঙামাটি।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের পুনর্তফসিল অনুযায়ী মনোনয়ন ফর্ম বিতরণ আজ থেকে শুরু করেছে নির্বাচন কমিশন। আগামী 4 ডিসেম্বর পর্যন্ত মনোনয়ন ফর্ম বিতরণ এবং জমাদান চলমান থাকবে। এ বিষয়ে আরও জানাতে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন সন্দীপন শুভ। ফর্ম বিতরণ কার্যক্রম শুরু হয়েছে কিনা জানতে চাইছে, আর শিক্ষার্থীদের কেমন সাড়া পাওয়া যাচ্ছে জানাবেন। লাইবা, আপনি জানেন যে অনেক চড়াই বা অনেক উৎকণ্ঠার মধ্য দিয়ে কিন্তু এই নির্বাচনটার জন্য অনেক অপেক্ষা ছিল এবং পুনঃতফসিল ঘোষণা হয়েছে গত 24 জানুয়ারি এবং এর পর 26 জানুয়ারি কিন্তু খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে এবং চূড়ান্ত ভোটার তালিকা গতকালকেই কিন্তু প্রকাশিত হয়েছে এবং মোট 6টি হলে 9136 জনের মতো ভোটার কিন্তু চূড়ান্ত ভোটার তালিকায় তারা জায়গা পেয়েছে এবং আজকে কিন্তু মনোনয়ন ফর্ম বিতরণ শুরু হয়েছে। এবং আমি যদি একটু আপনাকে জানিয়ে রাখি, সেক্ষেত্রে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শাকসুর জন্য মোট 6টি হলে যে প্রার্থিতা হবে এবং এই 6টি হলের জন্য মোট 9টি পদ রয়েছে এবং মোট 23টি পদ রয়েছে শাকসুর জন্য, অর্থাৎ 32টি পদে কিন্তু এখানে লড়াই চলবে এবং এই প্রতিদ্বন্দ্বিতার জন্য প্রার্থীরা আজকে থেকেই তারা কিন্তু ব্যাংকে টাকা জমাদান করবে। 300 টাকা করে শাকসুর জন্য এবং 200 টাকা হলের জন্য, হল সংসদ নির্বাচনের জন্য কিন্তু জমাদান করবেন ব্যাংকের মধ্যে। এবং নতুন একটি জিনিস হচ্ছে এই নির্বাচনকে কেন্দ্র করে যে ডোপ টেস্ট চালু করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নির্বাচন কমিশন। ডোপ টেস্টের মাধ্যমে কিন্তু প্রার্থীকে তার যোগ্যতা প্রমাণ করতে হবে এবং যে শর্তগুলো এখানে নেওয়া হয়েছে এর মধ্যে একটি হচ্ছে যে এনআইডি কার্ড থাকতে হবে, পাশাপাশি স্টুডেন্ট আইডি কার্ড এবং এর পরবর্তীতে কিন্তু ডোপ টেস্টের যে কপি সেই কপিটি কিন্তু অর্থাৎ প্রমাণ করতে হবে যে কোনো মাদক সেবী যেন এখানে এই প্রার্থিতায় অংশগ্রহণ না করতে পারেন। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে সকল দলের কিন্তু অংশগ্রহণের একটা যে তাদের মধ্যে উৎসাহ উদ্দীপনা রয়েছে এবং আজকে থেকে কিন্তু তারা মনোনয়ন ফর্ম নেবেন। তবে সকাল থেকে প্রার্থীদের সাথে আমরা কথা বলেছি, তারা কিন্তু ব্যাংকের মাধ্যমে টাকা জমাদানের পরে কিন্তু এখান থেকে ফর্ম নেবেন এবং তারা কিন্তু আগামী পরশুদিন পর্যন্ত অর্থাৎ 4 তারিখ পর্যন্ত কিন্তু মনোনয়ন ফর্মটি তারা জমাদান করতে পারবেন। তো এই ছিল লাইবা আমার কাছে শাকসু নির্বাচনের সর্বশেষ। সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত ছিলেন সন্দীপন শুভ। সংবিধানের ৫০ সংশোধনী বাতিল করে হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে আপিল শুনানি শুরু হয়েছে। এ বিষয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন জাহিদ হাসান। জাহিদ, এই শুনানি কখন শুরু হয়েছে জানাবেন, আর আপিল শুনানিতে কি কি যুক্তি তুলে ধরছেন আইনজীবীরা? সংবিধানের ৫০ সংশোধনী, যেটি তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে যে সংশোধনী আনা হয়েছিল ২০১১ সালে জাতীয় সংসদে, সেই সংশোধনীটি বাতিল করার জন্য গত বছরের ৫ আগস্টে শেখ হাসিনা সরকার পতন হওয়ার পরেই নাগরিকের জন্য যে সুজন, তারা এটি আপিল করেন এবং সুজন পক্ষ থেকে 5 জন বিশিষ্ট নাগরিক এই আপিলটি করেন, হাইকোর্টে রিটটি করেন। সেই রিটের শুনানি করে গত বছরের ডিসেম্বরে এই রায়টি দেওয়া হয়। রায়ে ৫০ সংশোধনীর কিছু অংশ রেখে বেশিরভাগ অংশই বাতিল করে দেয়া হয়। এর মধ্যে যে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে যে সংশোধনী আনা হয়েছিল, মূলত সেই অংশটুকু জোরালোভাবে এখানে বাতিল করা হয়েছে এবং নারীর যে 50 আসন সেটি বলবৎ রাখা হয়েছে। সেই হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আবার আপিল করে, পরবর্তীতে আপিল করার পরে আজকে সকালে শুনানি হয়েছে। সেই শুনানিতে বিএনপির পক্ষ থেকে তারা শুনানিতে পক্ষভুক্ত হওয়ার জন্য আবেদন করেছেন। আপিল বিভাগ সেই শুনানি শেষ করে তারা বিএনপিকে এই মামলার শুনানির জন্য পক্ষভুক্ত যে আবেদন করেছিল সেটি মঞ্জুর করেছেন। একই সঙ্গে এখন যারা রিট করেছিলেন সেই সুজন, বদিউল আলম মজুমদারের পক্ষে ব্যারিস্টার শরীফ ভুইয়া, তিনি শুনানি করছেন। তারা যেই যুক্তিগুলো হাইকোর্টে তুলে ধরেছিলেন যে এই ৫০ সংশোধনী কেন বাতিল করা দরকার এবং এই সংবিধান যে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে যে সংশোধনী এনেছিল, তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনার জন্য ইতিমধ্যেই আপিল বিভাগ থেকে রায় দিয়েছে। সেই রায়ের আলোকেই এখানে শুনানিগুলো সব পক্ষের আইনজীবীরা করবেন এবং আজকে মূলত রিটকারীর পক্ষে আইনজীবী শুনানি করছেন এবং তাদের মূল দাবি হচ্ছে যে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে এই সংশোধনী যে আনা হয়েছিল সেটি যাতে বাতিল করে দেয়া হয়, এটি হচ্ছে মূল আইনি যুক্তিতর্ক এবং হাইকোর্টের রায়টি বহাল রাখার জন্যই তারা যুক্তিতর্ক রাখবেন। লাইবা, হাইকোর্ট থেকে যুক্ত ছিলেন সহকর্মী জাহিদ হাসান।
মিয়ানমারে 4.9 মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। স্থানীয় সময় সোমবার দিবাগত রাতে দেশের উত্তর পশ্চিমাঞ্চলীয় ফালাম শহরের 81 কিলোমিটার পূর্বে ভূমিকম্পটি আঘাত হানে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS জানিয়েছে ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে 106 কিলোমিটার গভীরে। ভূমিকম্পে প্রভাবিত অঞ্চলের তালিকায় মিয়ানমার ছাড়াও আছে ভারতের উত্তর পূর্বাঞ্চল ও বাংলাদেশের বেশ কয়েকটি এলাকা। কম্পন অনুভূত হয়েছে বরিশাল, চট্টগ্রাম এবং সিলেটেও। ভারত ও ইউরেশিয়া টেকটনিক প্লেটের মধ্যে অবস্থিত হওয়ায় ভূমিকম্প প্রবণ অঞ্চলগুলোর একটি মিয়ানমার। ভেনেজুয়েলার মাদক চোরাচালান নেটওয়ার্কের বিরুদ্ধে রুখে দাঁড়াতে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ পুয়ের্তো রিকোতে সামরিক শক্তি বৃদ্ধি কার্যক্রম অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র। সোমবার পুয়ের্তো রিকোর পলসে শহরের মেসেরভিটা আন্তর্জাতিক বিমানবন্দরে সামরিক সরঞ্জাম পৌঁছে দিয়েছে মার্কিন সামরিক কর্পসের উড়োজাহাজ। এছাড়া হোয়াইট হাউস নিশ্চিত করেছে দ্বিতীয় দফায় ভেনেজুয়েলার মাদকবাহী নৌকায় যে হামলা হয় তার নির্দেশ দিয়েছিলেন মার্কিন নৌবাহিনীর কমান্ডার ফ্র্যাঙ্ক ব্র্যাডলি। কিন্তু প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এই অভিযান অনুমোদনের আগে প্রাণহানি এড়ানোর পরামর্শ দেন। এমন একটা সময়ে পুয়ের্তো রিকোতে সামরিক সক্ষমতা বাড়ানোর প্রস্তুতি চলছে, যখন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ওপর ক্রমাগত চাপ বাড়াচ্ছে ওয়াশিংটন। গেল মাসে ট্রাম্প ও মাদুরোর মধ্যে একটি সংক্ষিপ্ত ফোনালাপ হয়, যেখানে ভেনেজুয়েলার প্রেসিডেন্টের প্রস্তাব ও দাবি দুটোই খারিজ করে দিয়েছেন ট্রাম্প। আয়ারল্যান্ডের বিপক্ষে বছরের শেষ টি-20তে মাঠে নামছে বাংলাদেশ। চট্টগ্রামে সিরিজের তৃতীয় ম্যাচটি শুরু হবে দুপুর 2টায়। 2 ম্যাচ শেষে বাংলাদেশ আয়ারল্যান্ড 3 ম্যাচ টি-20 সিরিজে 1-1 সমতা বিরাজ করছে। ব্যাটারদের ব্যর্থতায় সিরিজের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের কাছে 39 রানে হেরে যায় টাইগাররা। তবে দ্বিতীয় ম্যাচে 4 উইকেটের জয়ে সিরিজে 1-1 সমতা ফেরায় লিটন দাসের দল। সিরিজের শেষ ম্যাচে তাই বাড়তি আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামবে টাইগাররা। চলতি বছরে এটিই বাংলাদেশের শেষ আন্তর্জাতিক ম্যাচে, যে কারণে কিছুটা বাড়তি গুরুত্ব পাচ্ছে এই ম্যাচটি। অন্যদিকে এই ম্যাচে জয় পেলে যে কোনো ফরম্যাটে প্রথমবার বাংলাদেশের বিপক্ষে সিরিজ জয়ের স্বাদ পাবে আয়ারল্যান্ড। বাংলাদেশ সেনাবাহিনীর 89তম দীর্ঘমেয়াদী ও 60তম BSA স্পেশাল কোর্সের কমিশন প্রাপ্তি উপলক্ষে রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠিত হচ্ছে চট্টগ্রামের বাংলাদেশ মিলিটারি একাডেমিতে, এবং সেখানে আজ বক্তব্য রাখছেন সেনাপ্রধান। যুক্ত হচ্ছে সেখানে তোমাদের জীবনের প্রথম এবং প্রধানতম ব্রত। প্রিয় অফিসার ক্যাডেটবৃন্দ, শৃঙ্খলা বাংলাদেশ সেনাবাহিনীর পেশাদারিত্ব ও উৎকর্ষতা অর্জনের অন্যতম প্রধান চালিকা শক্তি। সেনাবাহিনীতে সকল বিষয়ে নির্ধারিত নিয়ম প্রথা ও অনুশাসন দ্বারা পরিচালিত হয়। যে কোনো বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে নিজের বিবেকের দ্বারস্থ হবে। তোমরা ভুলে যাবে না, তোমাদেরকে গড়ে তুলতে দেশের খেটে খাওয়া মানুষের অনেক অবদান রয়েছে। মনে রাখবে, সামরিক জীবনের ধর্মীয় মূল্যবোধের চর্চা ও ধর্মীয় অনুশাসন মেনে চলার গুরুত্ব অপরিসীম, যার মাধ্যমে একজন সেনা সদস্য কর্মক্ষেত্রে নিজেকে আদর্শবান, মর্যাদাবান এবং উন্নত চরিত্রের অধিকারী হিসেবে গড়ে তুলতে পারে। প্রিয় ক্যাডেটবৃন্দ, মনে রাখবে, তোমরা প্রশিক্ষণ শেষে নতুন জীবনে পদার্পণ করছো, যেখানে তোমাদের দায়িত্ব কর্তব্য অনেক বেশি। তোমরা অধীনস্থদের প্রতি সহানুভূতিশীল হবে এবং তাদের ভালো মন্দের প্রতি খেয়াল রাখবে। সর্বদা অধীনস্থদের সুপ্রশিক্ষিত করে গড়ে তুলবে এবং তাদের সামনে নিজেকে উদাহরণস্বরূপ উপস্থাপন করবে। তোমরা তোমাদের প্রশিক্ষণের দক্ষতা বৃদ্ধির জন্য সর্বদা সচেষ্ট থাকবে। এতেই তোমরা কর্মক্ষেত্রে সফলকাম হবে ইনশাআল্লাহ। তোমাদের প্যারেড আমাকে মুগ্ধ করেছে, এই জন্য তোমাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। নবীন নেতৃত্ব তৈরির লক্ষ্যে কোর্সের প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করার জন্য একাডেমির কমান্ড্যান্ট, সংশ্লিষ্ট সকল অফিসার, জেসিও, এনসিও, সৈনিক এবং অসামরিক কর্মকর্তা এবং কর্মচারীদের জানাচ্ছি আন্তরিক অভিনন্দন।
চট্টগ্রামে বাংলাদেশ মিলিটারি একাডেমিতে কথা বলছিলেন সেনাপ্রধান, আমরা যুক্ত ছিলাম সেখানে। আর এই ছিল এখন বাণিজ্যের আয়োজন। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv, এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/echontv।